সেই ডোনাল্ড ট্রাম্পের আইডি থেকে আবারও পোস্ট করা হয়েছে এবং সেটা বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশ শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যুতে আবারও পোস্ট করা হয়েছে এবং ভোটিং পোল ছাড়া হয়েছে। যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে ইফ ট্রাম্প গিভ ইউ এ অপশন টু চুজ বিটুইন শেখ হাসিনা অ্যান্ড ইউনূস ফর বাংলাদেশ পিএম, হুম উড ইউ চুজ? যদি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চয়েস করতে বলা হয় শেখ হাসিনা নাকি ডক্টর ইউনূস, আপনি কাকে চয়েস করবেন? এই পোস্টটা দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী, কাকে আপনি চয়েস করেন, এরকম একটা পোস্ট দেন ফেসবুকে, এক্স হ্যান্ডেলে টুইট করেন, তখন ঘটনাটা যে গুরুত্বহীন নয় সেটা সহজেই অনুমান করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটবে? সেনাবাহিনীর জন্য যেমন একদিকে সুসংবাদ আসতে পারে, অপরদিকে বিএনপির জন্য সুসংবাদ আসতে পারে যদি সরকার ব্যর্থ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবন থেকে নামাইলো এই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টারমাইন্ড মিস্টার মাহফুজ। এগুলা দেখে অনেকের এখন মাথার টনক লড়তেছে যে হাই কি করছি, কাদের বুদ্ধি শুনে রাস্তায় নামছি। আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিছু গরম খবর আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আজকে কি ঘটবে, কি ঘটতে চলেছে আপনি শুধু দেখতে থাকুন। প্লিজ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। একজন মানুষের জন্য সবচেয়ে বড় চাপ হচ্ছে তার কাছে আমজনতার যে প্রত্যাশা অথবা পরিবারের যে প্রত্যাশা। আপনি একজন প্রবাসী হিসাবে, যারা আমাদের প্রবাস থেকে, বা একজন পুরুষ হিসাবেও বাংলাদেশে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, অথবা আপনি যদি পরিবারের কর্তা হন, আপনি বিমানে উঠে বিদেশ চলে আসছেন অথবা একটা চাকরি পেয়ে যে কোনো প্রতিষ্ঠানে জয়েন করেছেন, তো পরিবার ভাবতেছে এইবার তো আমাদের ভাগ্যের চাকা ঘুরেই যাবে। আস্তে আস্তে সময় কাটছে, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর। আপনি যখন অর্থনৈতিকভাবে সবাইকে হ্যাপি রাখতে না পারবেন, আয় উপার্জন বাড়াইতে না পারবেন, মানে তাদের যে এক্সপেকটেশন বা প্রত্যাশা ছিল সেটা যখন পূরণ করতে না পারবেন, তখন আপনাকে নিয়ে নানা কথা হবে। হয়তো পরিবার বলবে যে তুমি ব্যাংকে টাকা পয়সা জমাচ্ছ, আমাদেরকে দিচ্ছ না, বউয়ের নামে রাখতেছো, বউ বলবে বাপমার নামে রাখতেছো, অথবা একটা বিয়ে করে সেখানে সংসার করছো, কিন্তু আপনি জানেন যে আপনি আসলে প্রবাসে অথবা চাকরির জায়গাটাতে কতটুকু উপার্জন করছেন। আর এটা একটা মানসিক স্ট্রেস থেকে অনেকে স্ট্রোক করে বা অনেকে আত্মহত্যা করে, নানান ধরনের ঘটনা ঘটে। তবে যখন বাংলাদেশ নামক একটা পরিবার নিয়ে আমরা কথা বলছি, আর সেই পরিবারে এই যে একজন দায়িত্বশীলতার জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস বসলো, 100 দিন অতিবাহিত হলো, আসলে সরকারের সামনে কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটবে? সেনাবাহিনীর জন্য যেমন একদিকে সুসংবাদ আসতে পারে, অপরদিকে বিএনপির জন্য সুসংবাদ আসতে পারে যদি সরকার ব্যর্থ হয়। আপনার বেলজিয়ামের ব্রাজিলস ভিত্তিক একটা অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ডক্টর মোহাম্মদ ইউনূসের 100 দিনের এই সরকার নিয়ে তারা একটা মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ করেছে যে যদি এই সরকারটা ব্যর্থ হয় তাহলে কি ঘটবে। আমরা দেখছি যে এখানে তারা যেই দুইটা জিনিস খুব বেশি ফোকাস করেছে, যেটা আমি কথা বললাম, যে জনগণের একটা আকাশচুম্বী প্রত্যাশা। আমরা যেমন ভাবছি রাষ্ট্র ঠিক হয়ে যাবে, মব জাস্টিস থাকবে না, অর্থনীতি পুনরুদ্ধার হবে, চুরি চাঁদাবাজি ছিনতাই বন্ধ হয়ে যাবে, আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে, লুটপাট বন্ধ হবে, কিন্তু বাস্তবে কি তার কোনোটা ঘটেছে? সবকিছু উল্টা ঘটেছে। রাইট নাও আনটিল সংস্কারগুলোকে বাস্তবায়ন করতে যে জিনিসগুলোর সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বা চেইন অফ কমান্ড। কিন্তু আপনি কি চেইন অফ কমান্ড কোথাও খুঁজে পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে ভয় ঢুকেছে, তারা কি শতভাগ পারফরমেন্স করতে পারছে না। এখন এগুলোতে হচ্ছে কি, জনমনে নানান ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। আবার সমন্বয়কদের মধ্যেও মুখে মুখে তারা যাই বলুক, কেউ ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে কারোর প্রচারণার জন্য বাকিদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, আহত যারা হয়েছেন, সুস্থ যারা আছেন, নানান ধরনের বিভাজন তৈরি হয়েছে। সো সকল কিছু মিলিয়ে এই অন্তর্বর্তী সরকার এখন অনেকটা নড়বড়েই তারা বলছেন যে সংস্কারের যে ইস্যুটা, এটা খুবই সাহসী পদক্ষেপ, কিন্তু এটার জন্য আসলে কত বছর ক্ষমতা ধরে রাখা যাবে? এই অন্তর্বর্তী সরকার বড়জোর 1 বছর ক্ষমতায় ধরে রাখবে, কারণ গতকালকে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্যের অংশ কিন্তু এরকম ছিল যে অন্তর্বর্তী সরকার উচিত যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা, কারণ যতদিন এই চেয়ারটায় থাকবেন বদনাম নিতে হবে, আপনাকে গালি শুনতে হবে, আপনার নানান ধরনের করাপশনে জড়িয়ে যাবে, আপনার যে উইংস গুলো আছে এখানে নানান ধরনের ঝামেলা পাকাবার। দিন শেষে এই ব্যর্থতার দায়ভারটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধেই কিন্তু আসবে। তো সামহাও তিনি স্ট্রেস নিচ্ছেন। বলা হচ্ছে যদি সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার হোঁচট খায়, সম্ভবত এর পরিণতি দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন নিয়ে যেই বলা হচ্ছে যে বিশাল সংস্কার হবে, সেটাও সম্ভবত পুরোটা তারা করতে পারবে না, অথবা আপনার সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ, যেটা নিয়ে সবাই ভয় পাচ্ছে যে সেই 111 আবার ফিরে আসবে কিনা। এটা আলোচনা কারা করছে? আপনি দেখেন ব্রাজিলস ভিত্তিক যে অলাভজনক সংস্থা ক্রাইসিস গ্রুপ। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তার সামাজিক সমর্থনের ভিতকে শক্তিশালী রাখতে কিছু দ্রুত অর্জনের প্রতি নজর দেওয়া উচিত। যেমন আমি মনে করি দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট,
এই যে সরকার যখন আওয়ামী লীগ ছিল আমরা বলতাম সিন্ডিকেট, কিন্তু সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না? আমাদের গভর্নর কালকে বিরক্ত হয়ে বললেন যে আমরা ট্যাক্স কমাই দিলাম, কি বলা হয় যে তারপরেও কেন আসলে মার্কেটে সিন্ডিকেট, তো সিন্ডিকেট ভাঙার দায়িত্ব কার? সরকারের। এখন সরকারের কিছু কিছু পদক্ষেপ আছে এই মুহূর্তে অপ্রয়োজনীয়, যেমন সেন্ট মার্টিন ইস্যুতে সরকার যেটা করছে, আমজনতা বিরক্ত, সেন্ট মার্টিনের জনগণ বিরক্ত। আপনি সেন্ট মার্টিনের জনগণের কাছে এই মুহূর্তে একটা বলেন যে কোন সরকার ভালো ছিল, তারা চোখ বন্ধ করে বলবে আওয়ামী লীগ সরকার। কেন? এই সরকার আশায় তারা বিপদে পড়ছে। পরিবেশ রক্ষা জরুরি, কিন্তু মানুষের জীবন রক্ষাও জরুরি। আবার ধরেন পলিথিন ইস্যুতে এই যে একটা হুট করে সিদ্ধান্তে পুট করে এটার বিকল্প তো কোনো আনলো না রিজওয়ানা সাহেব। তিনি ভালো খাচ্ছেন পড়ছেন, আওয়ামী লীগ সরকারের সময় তাদের শরীরে ম্যাচ চর্বি ভালোই জমছে, এখনো সরকারের সময় তারা নিচ্ছেন, আমজনতার ভাতের চিন্তা তারা করছেন না। এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলো মানুষের কাছে হাহারি এক পাবার যোগ্য। আবার ধরেন মোস্তফা সারোয়ার ফারুকির মতন এরকম অপদার্থ মানুষকে যখন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়, যিনি কাজ করবেন তো দূরের কথা, সারাদিন ফেসবুকে তার পুরার স্ট্যাটাস দিয়া মানে সমালোচনার জবাব দিতে দিতে তার সময় শেষ হয়ে যাচ্ছে। আর বাকি যারা আছেন বয়স্ক মুরব্বী, চোখে দেখে না ঠিক মতো, তারা ভালো করে কাশি দিলে পাদের সাথে ঝোল বের হয়, এরকম 2-4 জন উপদেষ্টা কিন্তু আছেন, এটা বাস্তবতা। তো তাদের মাধ্যমে একটা বৃদ্ধ বয়সে এসে যে সাহস দরকার, এগুলোর অনেকটাই কিন্তু সংকটে ভুগছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। যার কারণে আপনার এই সরকার আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে। এটা আমাদের কথা না, আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারাও বলছে যখন এই সরকার মূল সংস্কারগুলোকে ঘিরে ঐক্যমত্য গড়ে তুলছে এবং দেশকে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত করছে, কিন্তু এটা আসলে খুবই কঠিন, কারণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের সরকারের সময় এই যে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, ব্যাংক সেক্টরকে ধ্বংস করা হয়েছে, এগুলোকে পুনরুদ্ধার করা আসলে এত দ্রুত না। কিন্তু জনগণ ভাবছে এই সরকারের হাতে একটা আলাদিনের প্রদীপ আছে, ঘষা দিবে, সেখান থেকে উন্নয়ন সংস্কার অর্থনীতি রাতারাতি জীবিত হয়ে যাবে, বাট এটা সম্ভব না। আবার ধরেন আমাদের এই যে এই মুহূর্তে ধর্মীয় রাজনৈতিক অনেক ইস্যু কিন্তু চলে আসছে। ইসকন এক ধরনের রাজনীতি, ওই যে তাবলিগ জামাতির আরেক ধরনের রাজনীতি, আজকে এই গ্রুপ কালকে ওই গ্রুপ, এগুলাতে একটা রাষ্ট্র কিভাবে ফাংশন করবে, দেশের ইকোনমি আসলে কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। তো বলা হচ্ছে যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, সরকার বিরোধীদের উপর নিয়মিত দমন পীড়নের পাশাপাশি অর্থনৈতিক অব্যবস্থাপনা, সামাজিক বৈষম্য, ক্রমবর্ধমান দুর্নীতি, বিশেষ করে গত 5 বছরে আওয়ামী লীগের সমর্থন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, এখান থেকে আপনার বের হয়ে এসে বাংলাদেশকে রাইট নাও স্টেবল করা আসলে কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন হবে, যদি না তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। তাদেরও প্রেসক্রিপশন যেটা, যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যমত্য গড়ে তুলে সামনের দিকে যাওয়া। তবে রাজনৈতিক দলগুলো কি সরকারের উপর এখন আস্থা রাখছে না? আপনি জামাতের কথা বাদ দিলে বাকি কেউই কিন্তু এরকম আস্থা রাখছে না। এখন জামাত কেন রাখছে? এটাও তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, বিকজ এই সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আন্দোলনের একটা বড় অংশ জামাতেরই ছিল, যারা ছাত্রলীগের মধ্যে ঘাপটি মেরে বসেছিল, পরবর্তী সময় তারা জামাত শিবিরের কর্মী হিসেবে কিন্তু সামনে আত্মপ্রকাশ করছে। সো তারা বিএনপির ইমেজ নষ্ট করতে গেলে জামাতকে মানে লম্বা সময় এই তত্ত্বাবধায়ক সরকার ধরে রাখতে হবে। এখন জামাত কি বিএনপির ইমেজ নষ্ট করতেছে? নো। বিএনপির যে লুটপাটকারী মানে কি বলা যে কর্মীরা আছে, আজকে পত্রিকা করলে প্রতিদিন 100টা নিউজ আসে বিএনপির নিয়ে, এক গ্রুপ আরেক গ্রুপে ফাঁকা নাকা। কালকে চট্টগ্রামের রাউজানে 2 বিএনপির গ্রুপ নিয়ে গোলাগুলি, 15-20 জন হাসপাতাল মাইরা ফেলতেছে, লুটপাট করতেছে, দখল করতেছে। আওয়ামী লীগ যা করছে ঠিক তাই বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা শুরু করেছে। তো জামাত এখানে জনপ্রিয়তা পাবে, বিকজ তারা এই নোংরামের দিকে নাই, তারা পজিটিভলি মানুষের কাছে তাদের বার্তাটা বোঝাচ্ছে যে বজ্রপাতে ফুল ফোটে না, চরম মানে আদর যত্নে ফুলটা ফোটে। সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করার একটা মানে ক্ষমতায় আসার একটা চান্স কিন্তু থেকেই যাচ্ছে, কারণ ইউনূস সরকার হঠাৎ করে ফ্লপ করলে তো সেখানে এই রাষ্ট্রের ব্যালেন্সিং পজিশনটার দায়িত্বে চলে যাবে সামরিক বাহিনী রাষ্ট্রপতির নির্দেশে। এখন অনেক দিকে দেখেন সরকার চাইলে অনেক কিছু করতে পারতেছেন, আবার জনগণের সাথে এই যে ফারুকিরি নিয়ে টোটাল আমজনতার যে ফিলিংস, এগুলোকে পাত্তাই দিচ্ছে না মাহফুজ আলমের যে উপদেষ্টার বিশেষ সহকারী, এখন তিনি নিজেই উপদেষ্টা, তিনি বলছেন যে তাদেরকে সময় দিতে হবে। সো কোথায় যাচ্ছে আসলে? আহত ছাত্ররা গতকালকে এখানে আমরা যা দেখছি, আর বাহিরে অনেক কিছু ঘটছে, ভিতরে ঐক্যমত্যের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা সময় স্টে করুক। 53 বছর ধরে বাংলাদেশে যে জঞ্জাল তৈরি হয়েছে রাজনীতিতে, প্রশাসনে, সিস্টেমে, ইকোনমিতে, সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করুক। তবে এই ধরনের উপদেষ্টা পরিষদের অনেক সদস্য আছেন, তাদেরকে নিয়ে এটা আসলে সম্ভব হবে না। এখানে ডায়নামিক টাইপের ক্যারেক্টার দরকার হতে পারে, সেটা বিএনপি থেকে নিতে হবে, জামাত থেকে নিতে হবে, অন্য পার্টি থেকে নিতে হবে, বাট পরিবর্তন দরকার। ভালো থাকুন। আর ভাবতেই অবাক লাগে, এই সমস্ত মানুষ, এদের ধমনীতে কাদের রক্ত প্রবাহিত হয়, এদের মস্তিষ্কে কোন ধরনের মির্জাফরি চিন্তা ভাবনা পোষণ করে এরা, এই জিনিসটা ভাবতে আমি অবাক হয়ে যাই। দেখেন 24-এর আন্দোলনে যখন এরা মাঠে নামলো, তখন কিন্তু মাথায় কপালে বাংলাদেশের স্বাধীনতার পতাকা লাগা ছিল, মাথায় স্বাধীনতার পতাকা, বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরছে, বুকে ধারণ করছে। এগুলো দেখে কিছু সাধারণ মানুষ, কিছু অবুঝ মানুষ এদের ধোকার পাল্লায় পরে রাস্তায় নামছিল। আর ঠিক এদের আন্দোলন যখন সফল হলো, বাংলাদেশের গণতান্ত্রিক একটা সরকারকে তারা ক্ষমতাচ্যুত করাইলো, নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করাইলো, করানোর পরে এখন ধীরে ধীরে যখন এদের আসল রূপ বাইরে হয়েছে, তখন ওই সমস্ত সাধারণ মানুষ বিভিন্ন ফেসবুকে পোস্ট দিতেছে, বিভিন্ন লেখা লিখতেছে, বিভিন্ন কথা বলতেছে। ওই যে কথাই আছে না যে হয়ে গেছে ওলারাটে কাপড় তোলো খেওয়া ঘাটে, এটা কথার কথা বললাম, এই হয়ে গেছে। দেখেন যে স্বাধীনতার পতাকা এনে দিচ্ছে কেটা, এই বাংলাদেশের স্বাধীনতার পতাকার মহানায়ককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু
এই স্বাধীনতার বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্বীকৃত, সর্বজনীন স্বীকৃত, শুধু বাংলাদেশে না বহির্বিশ্ব, যে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবন থেকে নামাইলো এই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টারমাইন্ড মিস্টার মাহফুজ। এগুলো দেখে অনেকের এখন মাথার টনক লড়তেছে যে হাই কি করছি, কাদের বুদ্ধি শুনে রাস্তায় নামছি। কিন্তু এখন তো লাভ হবে না। এই জন্য লাভ হবে না যারা তো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না রে ভাই। এরা তো মুক্তিযুদ্ধ বিরোধী, এরা ৭১ বিরোধী। বঙ্গবন্ধু নাম এদের কাছে একটা আতঙ্ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নামটাই এদের কানে গেলে এরা আতঙ্কে ভয় পায়। কি জন্যে? কারণ এদের পূর্বপুরুষদের এই বাংলার মাটি থেকে তারাইছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। হ্যাঁ, এই বঙ্গবন্ধু ছাত্রলীগ গঠন করছিল, মুক্তিবাহিনী গঠন করার জন্য ছাত্রলীগ গঠন করছিল। তখন অনেক অনেক নেতা ছিল, কিন্তু এই পাকিস্তানি এই মোহাম্মদ আলী জিন্না, এই ভুট্টু, এদের সামনে বাঙালিদের, এই বাংলাদেশের এই পূর্ব পাকিস্তান নামক যে দেশ ছিল তখন, এই পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার কথা বলতে পারে নাই, সাহস পায় নাই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা বলছে, কাজ করছে এবং স্বাধীনতা নিয়ে এসে দিছে বাঙালিদের। আর আজ দুঃখের সাথে বলতে হয়, সেই মহানায়কের ছবি বঙ্গভবন থেকে সরায় ফেলে এবং তারা গর্ববোধ করে ফেসবুকে পোস্ট দেয় যে তারা অন্যরকম প্রাপ্তি পাইছে, আনন্দ উল্লাস করতেছে। ওরে বাবা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এখনো এই বাংলাদেশের সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু জাতির জনক, বাঙালি জাতির জনক। তোমরা কি সংবিধান থেকে ওটা বাতিল করছো? করোনি তো। ওই তোমরা কি করতেছো? অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতেছো, যে অন্তর্বর্তী সরকারের কোনো কাজে কেউ প্রশ্ন করতে পারবো না, কোনো মামলা করতে পারবো না, অবৈধ বলে কোনো কথা বলা দেবো না, করতে থাকো। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে না, মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারে না, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনা যারা মুছে ফেলতে চায়, ৭১কে যারা মুছে ফেলতে চায়, যারা মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে, তাদেরকে শত্রু মনে করে, তাদের কাছে এক আতঙ্কের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওরা শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলতেও ওদের কাছে দ্বিধাবোধ হয়। ওরা বঙ্গবন্ধুকে শত্রু মনে করে। ওরা বঙ্গবন্ধুর নাম শুনলেই শুধু ওরা না, ওদের ১৪ গোষ্ঠী মনে হয় যে আতঙ্কে জর্জরিত হয়ে পড়ে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে, যারা মুক্তিযুদ্ধের স্বাধীনতাকে বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, তাদের কাছে এক মহানায়কের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান ইন্টার্ন গভর্নমেন্টের ২১ জন উপদেষ্টা ছিল। সেই ২১ জন উপদেষ্টা পরিষদ বৃদ্ধি করে আরও ৩ জন বাড়ানো হলো, মোট ২৪ জন উপদেষ্টা হয়েছে। এই পরে যে ৩ জন বাড়ানো হলো, এই ২৪-এর আন্দোলনের মেটিকুলাসলি ডিজাইনার যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম উপদেষ্টা হওয়ার পরেই বঙ্গভবন থেকে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামে ফেলছে। এবং সে গর্বের সাথে এটা তার ফেসবুক বলে এবং বিভিন্ন জায়গায় বলতেছে যে এইটা নাকি তাদের অন্যরকম একটা প্রাপ্তি, ভালো লাগার বিষয়। দেখেন, যারা রাজাকারের সন্তান, যারা রাজাকারের পক্ষে, মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিপক্ষে, পাকিস্তানিদের পক্ষে, পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে, বাঙালির ৩.৫ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে স্বাধীনতা, তার পক্ষে বিপক্ষে, এই সমস্ত লোকেরাই বঙ্গবন্ধুকে শত্রু মনে করে এবং বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবির নিচে নামায় এরা নিজেরা গর্ববোধ করে। কিন্তু বঙ্গবন্ধুর শুধু ওই বঙ্গভবন থেকে ছবি নামালেই তো বঙ্গবন্ধুর নাম এই বাংলাদেশ থেকে উঠে যাবে না। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে প্রাণ দিচ্ছে। সেই ৭৫ থেকে আজ ২০২৪, বিজ্ঞানের মতে যে কবর দেওয়া হয়েছে, সেখানে হয়তো বা দেহটা নয়, মাটির সাথে মিশে গেছে। কিন্তু এই বঙ্গবন্ধুর নাম, শেখ মুজিবুরের নাম শুধু বাংলা না, সারা বিশ্বে বড় বড় নেতাদের সারিতে থাকে। এবং বাংলাদেশে আপামর জনসাধারণ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম আছে, থাকবে। ওই ১০০ বার, ১০০০ বার, ১ লক্ষ ১ কোটি বার বঙ্গবন্ধুর ছবি যদি বঙ্গভবন থেকে নামানো হয়, তাতে বঙ্গবন্ধুর কিছু যায় আসে না। বঙ্গবন্ধু এই সাধারণ মানুষের, এই বাংলার আকাশে বাতাসে, স্বাধীনতায় সবখানে বঙ্গবন্ধু মিশে আছে। তারা এই সাহসটা যে দেখাইলো বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো, এই সাহসটা আমার মনে হয় যে দেখানো তাদের উচিত হয়নি। টুডে অ্যান্ড টুমোরো এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের স্বাধীনতার চেতনা ধারণকারী মানুষ, স্বাধীনতার সপক্ষে মানুষ, মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিশ্বাসী মানুষ অবশ্যই এই মাটিতে এই সমস্ত যারা অনৈতিক কাজ করতেছে। দেখেন, বঙ্গবন্ধু কিন্তু আপনার আমার মুখের কথা না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙালির জাতির পিতা। যদি এই বাংলাদেশের সংবিধান থাকে, তাহলে বঙ্গবন্ধুই জাতির পিতা থাকবে।
এই সংবিধান না থাকলে ভিন্ন বিষয়। তারা সংবিধান স্পর্শ করতে পারলো না, বঙ্গবন্ধুকে জাতির পিতা থেকে মুছে দেওয়ার চেষ্টা, বঙ্গভবন থেকে ছবি সরালো, এইটা নির্দ্বিধায় সংবিধান লঙ্ঘনের সামনে। গতকাল ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা ছিল, আবারও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশ ইস্যুতে বারবার এই আলোচনা বাংলাদেশের জন্য ভালো কিছুর বার্তা দিচ্ছে নাকি কোনো ব্যক্তি বিশেষের জন্য ভালো বার্তা দিচ্ছে, সেটা দর্শক আপনারা বিচার করবেন। সেই ডোনাল্ড ট্রাম্পের আইডি থেকে আবারও পোস্ট করা হয়েছে এবং সেটা বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশ শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যুতে আবারও পোস্ট করা হয়েছে এবং ভোটিং পোল ছাড়া হয়েছে। সেই আলোচনায় করবো এই ভিডিওতে। ডোনাল্ড ট্রাম্প তার একটি ভেরিফাইড পেজে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে পরপর দুটো পোস্ট করা হয়েছে। সেই পোস্টে প্রথমেই যেটা লেখা হয়েছে, প্রথম পোস্টে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে, ইফ ট্রাম্প গিভ ইউ এ অপশন টু চুজ বিটুইন শেখ হাসিনা অ্যান্ড ইউনূস ফর বাংলাদেশ পিএম, হুম উড ইউ চুজ? যদি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চয়েস করতে বলা হয় শেখ হাসিনা নাকি ডক্টর ইউনূস, আপনি কাকে চয়েস করবেন? এই পোস্টটা দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী, কাকে আপনি চয়েস করেন, এরকম একটা পোস্ট দেন ফেসবুকে, এক্স হ্যান্ডেলে টুইট করেন, তখন ঘটনাটা যে গুরুত্বহীন নয় সেটা সহজেই অনুমান করা যায়। এরপর আজকে আবার সেকেন্ড পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে লেটস ভোট ফর বাংলাদেশ পিএম। প্রথমে শেখ হাসিনা, এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যখন এই খবরটা বলছি, তখন এই ভিডিওটা যখন করছি, তখন দেখা গেল যে আরও 4 দিন 23 ঘন্টা বাকি রয়েছে, অর্থাৎ প্রায় আরো 5 দিন ভোট দেওয়া যাবে। এই মুহূর্তে ভোট যা পড়েছে তাতে 92% শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে চয়েস করেছেন। কি হয় এই পোলে, সেটা আমরা শেষ দিন পর্যন্ত লক্ষ্য রাখবো। ডোনাল্ড ট্রাম্পের এই যে পোস্ট এবং পোল, আপনারা ডোনাল্ড জে ট্রাম্প আপডেট যে আইডিটা এক্স হ্যান্ডেলে, সেখানে গিয়ে আপনাদের পছন্দের মানুষকে ভোট দিতে পারেন, শেখ হাসিনা অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা সবার জন্যই উন্মুক্ত, যে কেউ ভোট দিতে পারবে। ভোট দিলেই আপনি দেখতে পারবেন, ভোট দেওয়ার পরে আপনি দেখতে পারবেন কত পার্সেন্ট কে ভোট পেল। এই যখন অবস্থা, ডোনাল্ড ট্রাম্প যখন 24 ঘন্টারও কম সময়ের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দুটো পোস্ট করেন এক্স হ্যান্ডেলে, তখন বাংলাদেশকে নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তার টিম বাংলাদেশকে নিয়ে গুরুত্ব সহকারে ভাবছে, সেটা স্পষ্ট করে বলা যায়। এখন ঘটনা হচ্ছে যে, এই ভাবনাগুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান নিয়ে পরবর্তীতে হোয়াইট হাউসে বসার পরে ডোনাল্ড ট্রাম্প কি ব্যবস্থা নেবেন কিংবা কি ব্যবস্থা নিতে চাইবেন, বাইডেন প্রশাসনের নীতি পাল্টে যাবে কিনা। বাইডেন প্রশাসন যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়েছেন, জাতিসংঘের বৈঠকে ডক্টর ইউনূস গিয়ে সেখানে নজিরবিহীনভাবে বাইডেন তাকে সঙ্গ দিয়েছেন, মিটিং করেছেন, আধা ঘন্টার বেশি মিটিং। এই যে আন্তরিকতা, সখ্যতা, তার বাইরে এসে তিক্ততার সম্পর্ক তৈরি হবে কিনা, যাতে করে ডক্টর ইউনূসের সরকার বিপাকে পড়বে কিনা, সেই আলোচনা শুরু হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই যে একের পর এক কর্মকাণ্ড, এতে কি প্রমাণ হয় যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ক্ষেপে আছেন, শেখ হাসিনার পক্ষে তিনি অবস্থান নিচ্ছেন, নাকি এটা জাস্ট একটা ফানের মতো তিনি করে চলেছেন? আদতে আমেরিকার যে পররাষ্ট্রনীতি, সেই নীতির কোনো কিছুই চেঞ্জ হবে? দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।